আমাদের আজকের গল্প বন্ধুর পর্বতের কাহিনী। লিখেছেন এডগার অ্যালান পো। 1827 সালের গোড়ার দিকে ভার্জিনিয়ার অন্তর্গত চার্লোটেসভিলেতে বাস করার সময় আকস্মিকভাবেই মিস্টার অগাস্টাস বেডলোর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। এই যুবকটি সব দিক থেকেই ছিলেন একজন বিশিষ্ট ভদ্রলোক, তাই তার সম্পর্কে আমার মনে গভীর আগ্রহ ও কৌতূহল জেগেছিল। নৈতিক অথবা দৈহিক সম্পর্কের দিক থেকেও তাকে ঠিকমতো জানা আমার পক্ষে সম্ভব হয়নি। তার পরিবারের কোনো সন্তোষজনক বিবরণ আমি জোগাড় করতে পারিনি। তিনি কোথা থেকে এসেছেন তাও জানি না, এমনকি তার বয়সের ব্যাপারেও। আমি তাকে যুবক ভদ্রলোক বলে উল্লেখ করলেও এমন কিছু ছিল যা নিয়ে আমি যথেষ্ট বিচলিত বোধ করেছি। তাকে দেখলে যুবক বলেই মনে হতো। যৌবনের কথা তিনি মাঝে মাঝেই বলতেন। তথাপি এমন অনেক সময় এসেছে যখন তাকে একটি 100 বছরের মানুষ বলেও আমরা সে কল্পনা করতে পারতাম। কিন্তু অন্য সব কিছুর চাইতে ব্যক্তিগত চেহারাটাই ছিল তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি ছিলেন বিশেষ রকমের ঢ্যাঙা আর শীর্ণ, অত্যন্ত ঝুঁকে চলতেন। হাত পাগুলো ছিল যেমন লম্বা তেমনি শুকনো, কপাল চওড়া ও নিচু, মুখে রক্তের লেশমাত্র ছিল না। মুখখানি চওড়া ও নমনীয়, আর দাঁতগুলি শক্ত হলেও এত বেশি অসমান যে কোনো মানুষের মুখে এ ধরনের দাঁত আমি আগে দেখিনি। তবে মুখের হাসিটা বৈচিত্র্যহীন হলেও মোটেই বিরক্তিকর নয়, কেমন এক ধরনের গভীর বিষণ্ণতা মাখানো। চোখ দুটি অস্বাভাবিক বড় আর বিড়ালের চোখের মতো গোল। চোখের মণি দুটিও বিড়াল জাতীয় প্রাণীর মতোই আলোর হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রসারিত বা সংকুচিত হতো। উত্তেজনার মুহূর্তে অক্ষিগোলক দুটি ধারণাতীতভাবে উজ্জ্বল হয়ে উঠত। তা থেকে যে আলোক রশ্মি বিচ্ছুরিত হতো সেটা প্রতিফলিত আলো নয়, মোমবাতি বা সূর্যের মতো মৌলিক আলো। অথচ সাধারণ অবস্থায় দুটি গোলকই সম্পূর্ণ নিস্তেজ, আবছা ও অস্পষ্ট। সেদিকে তাকালেই দীর্ঘদিন সমাহিত মৃতদেহের চোখের কথা মনে পড়ে যেত। চেহারার এইসব বৈশিষ্ট্যের জন্য তিনি নিজেও অনেক সময়ই ক্ষোভ প্রকাশ করতেন, সব কিছু বোঝবার চেষ্টা করতেন। তিনি যা বলতেন তার মর্মার্থ হলো, আজ তাকে যে রকম দেখছি চিরদিন তিনি সেরকম ছিলেন না। পরপর অনেকগুলি স্নায়বিক রোগের আক্রমণের ফলেই তার চেহারার এই দশা হয়েছে। অতীতে অনেক বছর ধরে তিনি টেম্পলটন নামক জনৈক চিকিৎসকের চিকিৎসাধীন ছিলেন। ভদ্রলোকের বয়স তখন 70 বছর। সারাটোগাতেই প্রথম তার সঙ্গে পরিচয় হয়, আর তার চিকিৎসায় তিনি খুবই ভালো ফল পান। ফলে ধনবান বেডলো ডাক্তার টেম্পলটনের সঙ্গে এমন একটা বন্দোবস্ত করেন যে একটা মোটা রকমের বার্ষিক ভাতার বিনিময়ে তিনি কেবলমাত্র এই পঙ্গু লোকটিরই চিকিৎসা করাবেন। যৌবনকালে ডাক্তার টেম্পলটন একজন পর্যটক ছিলেন এবং এক সময় প্যারিসে থাকাকালে মেসমারের দলে ভিড়ে যান। এখন তার নানা রকম চুম্বক ঘটিত ওষুধের সাহায্যেই তিনি রোগীর তীব্র যন্ত্রণা উপশম ঘটান। আর তার ফলে যে মূল মৈস্মরিক চিন্তাভাবনা থেকে সেই ওষুধগুলির উৎপত্তি, তার প্রতি বেডলোর বিশ্বাসও যথেষ্ট বৃদ্ধি পায়। অবশ্য নতুন ছাত্রটিকে নিজের চিন্তাভাবনায় পুরোপুরি দীক্ষিত করতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত অসংখ্য পরীক্ষা নিরীক্ষায় রোগীকে সম্মত করে তোলেন। তারপর থেকে মাঝে মাঝেই এই ধরনের ক্রিয়াকাণ্ডের ফলে একটু একটু করে ডাক্তার টেম্পলটন ও বেডলোর মধ্যে একটা পরিষ্কার সমঝোতা বা চৌম্বক সম্পর্ক গড়ে উঠল। আমি বলছি না যে এই সমঝোতা সরল ঘুমপাড়ানি শক্তির সীমার বাইরেও বিস্তার লাভ করেছিল, কিন্তু সেই শক্তিটাই যথেষ্ট তীব্র হয়ে উঠেছিল। চৌম্বক নির্দ্রালতা সৃষ্টির প্রথম প্রচেষ্টায় মৈস্মর বিদ্যার পণ্ডিতটি সম্পূর্ণ ব্যর্থ হলেন। পঞ্চম বা ষষ্ঠ প্রচেষ্টায় অনেক সময় কাটাবার পর আংশিক সফল হলেন। কেবলমাত্র দ্বাদশ প্রচেষ্টাতেই তার বিজয় সম্পূর্ণ হলো। তারপর থেকেই রোগীর ইচ্ছাশক্তি অতি দ্রুত ডাক্তারের ইচ্ছাশক্তির কাছে আত্মসমর্পণ করত। ফলে দুজনের সঙ্গে আমি যখন প্রথম পরিচিত হলাম সেই সময়ে কেবলমাত্র ডাক্তারের ইচ্ছাশক্তির জোরেই
মুহূর্তের মধ্যে রোগী ঘুমিয়ে পড়ত। এমনকি পঙ্গু লোকটি ডাক্তারের উপস্থিতি সম্পর্কে অনবহিত হলেও এরকমটা ঘটত। আজকের দিনে অর্থাৎ 1845 সালে এরকম অলৌকিক ঘটনা হাজার হাজার লোক প্রতিদিন দেখছে। কিন্তু যে সময়ের কথা আমি লিখছি সে সময়ে এটা একটা গুরুতর ঘটনা বলেই পরিগণিত হতো। বেডলোর মেজাজটাই ছিল অত্যন্ত সংবেদনশীল, উত্তেজনাপ্রবণ ও আগ্রহী। তার কল্পনা ছিল বিশেষ রকমের শক্তিশালী ও সৃষ্টিশীল। অবশ্য নিয়মিতভাবে আফিম সেবনের ফলেই আর সে বস্তুটি তিনি প্রচুর পরিমাণেই গিলতেন এবং আফিম ছাড়া তার পক্ষে বেঁচে থাকাই অসম্ভব ছিল। তার কল্পনা শক্তি আরও জোরদার হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে প্রাতরাশের পরে অথবা 1 কাপ কড়া কফি খাবার ঠিক পরেই বেশ বড় মাপের একদলা আফিম খাওয়া ছিল তার দৈনন্দিন অভ্যাস। তারপরেই কখনো একাকী, কখনো বা একটি কুকুরকে সঙ্গে নিয়ে দীর্ঘ ভ্রমণে বের হতেন চার্লোটেসভিলের পশ্চিম দক্ষিণ দিকে অবস্থিত অরণ্যশোভিত ঊষর পর্বতশ্রেণীর পথে পথে। সে অঞ্চলে ওই পর্বতশ্রেণীকে সম্মান করে বলা হয় বন্ধুর পর্বতমালা। একদা নভেম্বরের শেষের দিকে এক স্তিমিত আলো, গরম ও কুয়াশা ভরা দিনে মিস্টার বেডলো যথারীতি সেই পাহাড়ের দিকে বেড়াতে গেলেন। দিন শেষ হয়ে এলো, কিন্তু তিনি ফিরে এলেন না। রাত 8টা নাগাদ তার দীর্ঘ অনুপস্থিতিতে শঙ্কিত হয়ে আমরা তাকে খুঁজতে বের হব, এমন সময় অপ্রত্যাশিতভাবে তিনি এসে হাজির হলেন। শরীরের অবস্থা যথাপূর্ব মতো, তবে মেজাজটা একটু বেশি মাত্রায় খুশি। তার অভিযানের এবং যেসব ঘটনা তার বিলম্বের কারণ তার যে বিবরণ তিনি দেন সেটা সত্যি অসাধারণ। তিনি বললেন, আপনাদের নিশ্চয় মনে আছে সকাল 9টা নাগাদ আমি চার্লোটেসভিল থেকে বের হয়েছিলাম। প্রথমেই পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে প্রায় 10টার সময় যখন এমন একটা গিরিখাতের মধ্যে ঢুকলাম যেটা আমার কাছে সম্পূর্ণ নতুন। বেশ আগ্রহ নিয়েই সেই আঁকাবাঁকা গিরিখাত ধরে কিছুক্ষণ হাঁটলাম। চারিদিকের দৃশ্যকে খুব আহামরি না বলতে পারলেও তার মধ্যে এমন একটা অবর্ণনীয় ভয়ঙ্কর নির্জনতা ছিল যা আমার বেশ ভালো লাগছিল। কেন যেন মনে হলো এই যে সবুজ ঘাস ও ধূসর পাহাড়ের উপর দিয়ে আমি হাঁটছি, আগে কোনো দিন কোনো মানুষের পায়ের চিহ্ন তার উপর আঁকা পড়েনি। গিরিখাতের মুখটা বড়ই নির্জন আর দুর্গম, তাই আমি প্রথম অভিযাত্রী, প্রথম এবং একমাত্র অভিযাত্রী যে এই গিরিখাতের মধ্যে প্রথম ঢুকেছে সেটা মোটেই অসম্ভব নয়। একটা ঘন কুয়াশা বা ধোঁয়া সব কিছুর উপর ভারী হয়ে ছড়িয়ে আছে, ফলে তাদের সম্পর্কে অস্পষ্ট ধারণাটা আরও গভীর হয়ে উঠছে। কুয়াশাটা এত ঘন যে আমার সম্মুখের পথটার 12 গজ দূরের কোনো কিছুই আমি দেখতে পাচ্ছিলাম না। পথটা বড় বেশি কুটিল, সূর্যকেও দেখা যাচ্ছে না, কাজেই অচিরেই আমার দিকভ্রম ঘটল। কোন দিকে এগিয়ে চলেছি তাই বুঝতে পারছিলাম না। ইতিমধ্যে আফিমের ক্রিয়াও শুরু হয়ে গেল। সমস্ত বহির্জগৎ সম্পর্কেই আমার আগ্রহ অতিমাত্রায় বেড়ে গেল। একটা পাতার কাঁপনে, একটা ঘাসের শীষের রঙে, একটা ত্রিপত্রের আকৃতিতে, একটা মৌমাছির গুঞ্জনে, একটা শিশির বিন্দুর ঝিলিমিলিতে, একটা বাতাসের নিঃশ্বাসে, বনের ভেতর থেকে ভেসে আসা একটা অস্পষ্ট গন্ধে আমি যেন খুঁজে পেলাম একটা বিশ্বজোড়া ইঙ্গিত অসংলগ্ন ও শৃঙ্খলবিহীন চিন্তার এক আনন্দময় বিচিত্র ধারা। এই সব নিয়ে ব্যস্ত থেকেই আরও কয়েক ঘন্টা হাঁটলাম। ইতিমধ্যে চারিদিকের কুয়াশা এত ঘন হয়ে নামলো যে শেষ পর্যন্ত আমার হাতড়ে পথ চলার মতো অবস্থা দেখা দিল। আর তখনই একটা অবর্ণনীয় অস্বস্তি, এক ধরনের স্নায়বিক দ্বিধা ও কম্প আমাকে পেয়ে বসল। পা ফেলতেও ভয় হতে লাগলো, পাছে কোনো গভীর খাদে পড়ে যাই। এই বন্ধুর পাহাড়ি অঞ্চলের অনেক অদ্ভুত গল্পগুজব মনে পড়তে লাগলো। এখানকার ঝোপঝাড়ে ও খানাখন্দে নাকি বাস করে অদ্ভুত দর্শন হিংস্র সব মানুষ। হাজার আবছা কল্পনা আমাকে চেপে ধরল। আবছা বলেই যেন তারা আরও ভয়াবহ। হঠাৎ একটা ঢাকের জোরালো বাদ্য আমার মনোযোগ আকর্ষণ করল। আমার বিস্ময় চরমে উঠল।
এইসব পাহাড়ে কেউ তো ঢাক দেখেনি বা তার বাজনাও শোনেনি। শ্রেষ্ঠ দেবদূতের ভেঁপুর শব্দ শুনলেও তো আমি এর চাইতে বেশি আশ্চর্য হতাম না। কিন্তু আগ্রহ ও বিহবলতায় আর একটি নতুন ও অধিকতর বিস্ময়কর কারণ এসে হাজির হলো। একগোছা চাবির ঝনঝনানির মতো একটা এলোমেলো বিচিত্র শব্দ কানে আসার পরক্ষণেই একটি কৃষ্ণকায় অর্ধনগ্ন মানুষ আর্তনাদ করে আমার পাশ দিয়ে ছুটে চলে গেল। সে আমার এত কাছ দিয়ে গেল যে আমার মুখের ওপর তার গরম নিঃশ্বাস আমি অনুভব করলাম। তার হাতে অনেকগুলি ইস্পাতের আংটা একত্র করে তৈরি করা একটা যন্ত্র। সে দৌড়াচ্ছে আর যন্ত্রটাকে ভীষণভাবে দোলাচ্ছে। লোকটি কুয়াশার মধ্যে মিলিয়ে যাবার আগেই হাঁপাতে হাঁপাতে ছুটে এলো একটা প্রকাণ্ড জন্তু। তার মুখটা হা করা, চোখ দুটো জ্বলছে। আমার চিনতে ভুল হলো না, একটা হায়েনা। এই রাক্ষসটাকে দেখে আমার আতঙ্ক না বেড়ে বরং কমে গেল, কারণ আমি যে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম সে বিষয়ে নিশ্চিত হয়ে এবার আমি জাগ্রত চেতনায় ফিরে আসতে সচেষ্ট হলাম। সাহসে ভর করে সামনে এগিয়ে গেলাম। চোখ দুটি কচলে চিৎকার করে উঠলাম। নিজের শরীরে চিমটি কাটলাম। একটা ছোট ঝর্ণা দেখতে পেয়ে সেখানে গিয়ে নিচু হয়ে হাত, মুখে, ঘাড়ে পানি দিলাম। তাতেই মনের সব ঘোর কেটে গেল। উঠে দাঁড়ালাম যেন এক নতুন মানুষ। স্থির শান্ত পদক্ষেপে অজ্ঞাত পথে চলতে শুরু করলাম। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। সূর্যের একটা ক্ষীণ রশ্মি দেখা দিল। গাছের পাতার ছায়া আঁকা পড়ল ঘাসের দিকে। বেশ কয়েক মিনিট সেই ছায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার আকৃতি আমাকে বিস্ময়ে হতবাক করে দিল। উপরে তাকালাম, একটা তাল গাছ। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালাম। স্বপ্ন দেখার সময় নেই, আমি দেখলাম, বুঝতে পারলাম আমার ইন্দ্রিয়গুলি তখনও আমার বশে আছে। আর সেই ইন্দ্রিয়গুলি আমার মনের সামনে খুলে দিল একটা নতুনতর অনুভূতির জগৎ। হঠাৎই গরমটা অসহ্য হয়ে উঠল। বাতাসে ভেসে এলো এক আশ্চর্য সুরভি। ভরা নদীর শান্ত স্রোতধারার মতো একটা চাপা একটানা মর্মর শব্দ আমার কানে এলো। তার সঙ্গে মিশে আছে অসংখ্য মানব কণ্ঠের মিলিত গুঞ্জন। পরম বিস্ময়ে সেই গুঞ্জনধ্বনি শুনতে শুনতেই কোথা থেকে একটা দমকা হাওয়া এসে সব কুয়াশা উড়িয়ে নিয়ে গেল কোনো জাদুকরের জাদুদণ্ডের ছোঁয়ায়। দেখলাম একটা উঁচু পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমি নিচের বিস্তীর্ণ প্রান্তরের দিকে তাকিয়ে আছি। প্রান্তরের ভিতর দিয়ে বয়ে চলেছে একটা বিশাল নদী। সেই নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রাচ্য চেহারার একটি শহর। যেরকম শহরের কথা আমরা আরব উপন্যাসে পড়ে থাকি, কিন্তু তার থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। আমি দাঁড়িয়েছিলাম শহর থেকে অনেকটা উঁচুতে, তাই শহরের সব কিছুই দেখতে পাচ্ছিলাম মানচিত্রে আঁকা ছবির মতো। অসংখ্য রাস্তা এখানে সেখানে পরস্পরকে ছেদ করে নানা দিকে চলে গেছে। তবে বড় রাস্তার চাইতে সরু আঁকাবাঁকা গলির সংখ্যাই বেশি। লোকজন একেবারে গিজগিজ করছে। বাড়িগুলো সুন্দর, তবে সুশৃঙ্খলভাবে সাজানো নয়। অসংখ্য অলিন্দ, বারান্দা, মিনার আর অদ্ভুত কারুকার্য ভরা বাতায়ন। প্রচুর বাজার, তাতে নানা রকম মূল্যবান জিনিসপত্র সাজানো। রেশমি বস্ত্র, মসলিন, ঝকঝকে ছুরি কাঁচি, আরও বহু মূল্যবান হিরে জহরত, মণিমুক্ত। তাছাড়া চতুর্দিকেই দেখা যাচ্ছে নিশান ও পালকি। অবগুণ্ঠনে ঢাকা মহিলাসহ শিবিকা, জমকালো সাজে সজ্জিত হাতির দল, নানা রকমের পুতুল, ঢাক, শঙ্খ, বর্ষা আর রূপার ও গিলটি করা আটাশোটা। হৈহট্টগোল ও ভিড়ের মধ্যে পাগড়ি মাথায়, রাজপোশাক গায়ে, লম্বা দাড়িওয়ালা লক্ষ লক্ষ কালো ও হলুদ মানুষদের মধ্যে স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য পবিত্র ষাঁড়। মসজিদের কার্নিশে, মিনার ও বাতায়নে ঝুলে আছে হাজার হাজার নোংরা অথচ পবিত্র হনুমান। জনবহুল রাজপথ থেকে নদীর তীর পর্যন্ত অসংখ্য সিঁড়ি নেমেছে স্নানের ঘাটে। নদীর বুকেও মাল বোঝাই বড় বড় জাহাজের ভিড়। শহরের সীমানার বাইরে মাঝে মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে আছে সারি সারি তাল ও অন্যান্য বড় গাছ। এখানে ওখানে চোখে পড়ছে ফসলের ক্ষেত, চাষির খড়ের ঘর, একটা পুকুর, নির্জন মন্দির, বেদের তাঁবু,
মাথায় কলসি নিয়ে একলা মেয়ে মানুষ চলেছে নদী তীরের দিকে। আপনারা হয়তো বলবেন আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তা নয়। যা দেখেছি, যা শুনেছি, যা অনুভব করেছি, যা ভেবেছি, তার মধ্যে স্বপ্নের খামখেয়ালিপনার কিছুই ছিল না। সব কিছুই ছিল কঠোরভাবে সামঞ্জস্যপূর্ণ। প্রথমে আমার মনেও সন্দেহ জেগেছিল, সত্যি তখন আমি জেগেছিলাম কিনা। অনেক রকম পরীক্ষা করেও দেখেছিলাম। তারপরেই আমি বুঝতে পেরেছিলাম যে সত্যি সত্যি আমি জেগেছিলাম। কাজেই এ সব কিছুকেই আমি প্রকৃত ঘটনা বলেই মনে করি। ডাক্তার টেম্পলটন বলে উঠলেন, আমি অবশ্য এ বিষয়ে খুব নিশ্চিত নই, তবু আপনি বলে যান। আপনি উঠে দাঁড়িয়ে শহরের দিকে নামতে লাগলেন। অবাক হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে বেডলো বলতে লাগলেন, ঠিকই বলেছেন। আমি উঠে শহরের দিকে নামতে লাগলাম। পথে প্রচুর লোকজনের সাথে দেখা হলো। সকলেই ভিড় করে একই দিকে চলেছে। সকলেই ভীষণ উত্তেজিত। কেন জানি না, হঠাৎ সমস্ত ব্যাপারটা সম্পর্কে আমি খুবই কৌতূহলী হয়ে পড়লাম। ভিড়ের লোকজনের প্রতি একটা তীব্র শত্রুতার ভাব জাগলো মনে। তাড়াতাড়ি তাদের ভিতর থেকে ছিটকে গিয়ে একটা ঘুরপথে শহরে পৌঁছে গেলাম। সেখানে তখন তুমুল গোলমাল। শুরু হয়ে গেছে সংঘর্ষ। একদিকে আধা ব্রিটিশ ইউনিফর্ম পরিহিত পদস্থ অফিসারবৃন্দ ও আধা ভারতীয় আধা ইউরোপীয় পোশাক পরা মানুষের একটা ছোট দল, আর অন্যদিকে নানা অলিগলি থেকে বেরিয়ে আসা ইতরজনের মস্ত ভিড়। জনৈক মৃত অফিসারের অস্ত্রশস্ত্র হাতে নিয়ে আমিও ভিড়ে গেলাম দুর্বলতর দলটার সঙ্গে। কার সঙ্গে যুদ্ধ হচ্ছে না জেনেই বেপরোয়াভাবে যুদ্ধ করতে শুরু করলাম। প্রবল সংখ্যাধিক্যের চাপে অচিরে আমরা হেরে গেলাম। পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম একটা খোলা ছাদের নিচে। সেখানেই চারদিক ব্যারিকেড সৃষ্টি করে আপাতত কিছুটা নিরাপদ হলাম। চালাটার মাথার দিকে একটা বড় ফোকরের ভিতর দিয়ে দেখলাম একটা বিরাট জনতা উত্তেজিতভাবে নদীর একেবারে উপরের একটা সুন্দর প্রাসাদকে ঘিরে ফেলে আক্রমণ চালাচ্ছে। আরও দেখলাম সেই প্রাসাদের উপরকার একটা জানালার ভিতর দিয়ে পাগড়ির কাপড় দিয়ে বানানো দড়ি বেয়ে নেমে এলো মেয়েলি চেহারার একটি মানুষ। কাছেই নৌকো বাঁধা ছিল। লোকটি সেই নৌকোতে চড়ে নদীর অপর পাড়ে পালিয়ে গেল। এবার আমার মাথায় একটা নতুন মতলব ঢুকলো। খুব অল্প কথায় সঙ্গীদের সেটা বোঝাতেই তারাও আমার সঙ্গে একমত হলো। আর তখনই আমরা সবেগে ছুটে বেরিয়ে পড়লাম চালাঘর থেকে। আমাদের আক্রমণের চাপ প্রতিপক্ষ দল বেশিক্ষণ সহ্য করতে পারল না। হতবুদ্ধি হয়ে তারা আবার অলিগলিতে ছড়িয়ে পড়ল। সেখান থেকেই তারা নতুন করে আমাদের উপর আক্রমণ চালাতে লাগলো বর্ষা ও তীরের সাহায্যে। তীরগুলি খুবই সাংঘাতিক, দেখতে অনেকটা মালয় দেশের বাঁকা কিরিচের মতো। তীরগুলি সর্পাকৃতি, লম্বা আর কালো, মুখে বিষ মাখানো। একটা তীর এসে আমার কপালে বিঁধে গেল। মাথা ঘুরে সেখানেই পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভীষণ অসুস্থ বোধ করলাম। তার সঙ্গে অনেক লড়লাম, হাঁপাতে লাগলাম, মরে গেলাম। আমি হেসে বললাম, এখনও নিশ্চয় বলবেন না যে আপনার গোটা অভিযানটাই একটা স্বপ্ন মাত্র নয়? আপনি নিশ্চয় বলতে রাজি হবেন না যে আপনি মৃত? আশা করেছিলাম বেডলোর কাছ থেকে একটা মুখের মতো জবাব পাব। কিন্তু কি আশ্চর্য, সে ইতস্তত করতে লাগলো। তার শরীর কাঁপতে শুরু করলো। মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তিনি চুপ করে রইলেন। আমি টেম্পলটনের দিকে তাকালাম। কাঠের মতো খাড়া হয়ে তিনি চেয়ারে বসে আছেন। দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছে। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে। শেষ পর্যন্ত কর্কশ গলায় বেডলোকে বললেন, বলে যান। বেডলো আবার কথা শুরু করলেন। অনেকক্ষণ পর্যন্ত আমার একমাত্র অনুভূতি ছিল অন্ধকারের ও অস্তিত্বহীনতার। তার সঙ্গে মিশেছিল মৃত্যু চেতনা। শেষ পর্যন্ত মনে হলো আমার মনের ভেতর দিয়ে সহসা একটা তীব্র বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। এটা আমার অনুভূতি মাত্র, চোখে দেখা নয়। মুহূর্তের মধ্যে আমি যেন উঠে দাঁড়ালাম, কিন্তু দৃষ্টিগোচর, শ্রুতিগোচর বা শারীরিক দিক থেকে আপাতগ্রাহ্য কোনো রকম উপস্থিতি আমার ছিল না। জনতা চলে গেল, গোলযোগও থেমে গেল। শহর অপেক্ষাকৃত শান্ত হলো।
আমারই পায়ের নিচে পড়ে আছে আমারই সব। কপালে তীর বিঁধে আছে, মাথাটা ভীষণ ফুলে বিকৃত হয়ে গেছে। এসবই আমার অনুভূতি মাত্র, চোখে দেখা নয়। কোনো কিছুতেই তিলমাত্র আগ্রহ নেই। এমনকি মনে হলো আমার সব দেহ নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। মনের ইচ্ছা না থাকলেও মনে হলো কেউ যেন আমাকে এখান থেকে চলে যেতে বলছে। অতএব যে ঘুরপথে এসেছিলাম সেই পথেই সবেগে শহর থেকে বেরিয়ে গেলাম। গিরিখাতে যেখানে হায়েনার দেখা পেয়েছিলাম সেখানে পৌঁছানো মাত্রই আবার যেন তড়িতাহত হলাম। ভার, ইচ্ছা শক্তি ও অস্তিত্বের চেতনা ফিরে পেলাম। আবার আমার সত্তাকে ফিরে পেলাম। সাগ্রহে বাড়ির পথে পা বাড়ালাম, কিন্তু অতীত তার স্পষ্ট বাস্তবতাকে মোটেই হারালো না। আর এখনো মুহূর্তের জন্য আমি সেই অতীতকে স্বপ্ন বলে ভাবতে পারি না। গম্ভীর গলায় টেম্পলটন বললেন, সেটা স্বপ্ন ছিলও না, তথাপি সেটাকে আর কি নামে যে অভিহিত করা যায় সেটা বলাও কঠিন। আমরা শুধু এইটুকু ধরে নিতে পারি যে আজকের মানুষের মন একটা বিরাট আবিষ্কারের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এইটুকু জেনেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। বাকিটার কদাচিৎ ব্যাখ্যা আমি দিচ্ছি। এই যে জল রংটার ছবিটা দেখছেন, এটা আপনাকে আগেই দেখানো আমার উচিত ছিল, কিন্তু একটা ব্যাখ্যাতীত আতঙ্কের জন্যই এতদিন দেখাতে পারিনি। আমরা ছবিটার দিকে তাকালাম। আমি তো অসাধারণ কিছু দেখতে পেলাম না, কিন্তু বেডলোর উপর তার প্রতিক্রিয়া হলো অসাধারণ। তার প্রায় মূর্ছা যাবার মতো অবস্থা হলো, কিন্তু ছবিটা তো তারই একটা ছোট প্রতিকৃতি ছাড়া অন্য কিছু ছিল না। অবশ্য প্রতিকৃতিটা ছিল তার নিজের চেহারার এক আশ্চর্য রকমের হুবহু প্রতিরূপ। অন্তত ছবিটা দেখে আমার তাই মনে হয়েছিল। টেম্পলটন বললেন, লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রতিকৃতির এক কোণে অস্পষ্টভাবে সময়টা লেখা আছে 1780। ওই বছরেই ওটা আঁকা হয়েছিল। ওটা আমার এক মৃত বন্ধু জনৈক মিস্টার ওন্ডের প্রতিকৃতি। লোকটির সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল কলকাতায় ওয়ারেন হেস্টিংসের আমলে। তখন আমার বয়স মাত্র 20 বছর। মিস্টার বেডলো, সারাটোগাতে আপনাকে প্রথম দেখেই আপনার সঙ্গে এই প্রতিকৃতির অলৌকিক সাদৃশ্য লক্ষ্য করেই আমি যেচে আপনার সঙ্গে পরিচয় করি, আপনার বন্ধুত্ব প্রার্থনা করি, এমন সব ব্যবস্থা করি যাতে আমি আপনার সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠি। এই কাজটা করার পেছনে দুটি কারণ ছিল। এক, মৃতের অনুশোচনাহীন স্মৃতি। দুই, আপনার সম্পর্কে অস্বস্তিকর ও কিছুটা ভয়ার্ত কৌতূহল। পর্বতের ভিতরে ঢুকে আপনি যে দৃশ্য দেখেছেন এবং তার যে বিস্তারিক বিবরণ দিয়েছেন সেটা আসলে পবিত্র নদীর তীরবর্তী ভারতীয় শহর বেনারসেরই হুবহু বর্ণনা। সেই দাঙ্গা, সেই সংঘর্ষ, সেই হত্যাকাণ্ড এসবই সত্যি সত্যি ঘটেছিল 1780 সালে চৈত সিংহের বিদ্রোহের সময়, যখন ওয়ারেন হেস্টিংসের জীবন পর্যন্ত বিপন্ন হয়ে পড়েছিল। পাগড়ির দড়ি বেয়ে যে মানুষটি পালিয়ে গেল আসলে তিনি চৈত সিং স্বয়ং। চালাঘরে আশ্রয় নিয়েছিল হেস্টিংসের নেতৃত্বাধীন একদল সিপাহী ও ব্রিটিশ অফিসার। আমিও সেই দলে ছিলাম। জনৈক বাঙালির বিষাক্ত তীরবিদ্ধ হয়ে যে অফিসারটি মারা যায় তাকে ওই মারাত্মক অভিযান থেকে বিরত করতে সাধ্যমতো চেষ্টা করেছিলাম আমি। সেই অফিসারটি ছিলেন আমার প্রিয়তম বন্ধু, তার নাম ওল্ডেব। এই পাণ্ডুলিপিটা পড়লেই বুঝতে পারবেন পর্বতশ্রেণীর ভিতরে থেকে আপনি যে সময়কার এইসব দৃশ্য ও ঘটনাকে কল্পনায় দেখেছিলেন, ঠিক সেই সময়ে আমি এখানে আমার বাড়িতে বসে সেই বিবরণকে লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ছিলাম। এই কথাবার্তার প্রায় 1 সপ্তাহ পরে চার্লোটেসভিল পত্রিকায় অনুচ্ছেদগুলি প্রকাশিত হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা মিস্টার অগাস্টাস বেডলোর মৃত্যুর কথা ঘোষণা করছি। অমায়িক ব্যবহার এবং বহুবিধ সদ্গুণের জন্য তিনি দীর্ঘদিন চার্লোটেসভিল এর নাগরিকদের অত্যন্ত প্রিয় ছিলেন। গত কয়েক বছর যাবৎ মিস্টার বি স্নায়ু শূল রোগে ভুগছিলেন। প্রায়শই আশঙ্কা হতো যে এই রোগেই তার মৃত্যু ঘটবে, কিন্তু এটা তার মৃত্যুর পরোক্ষ কারণ হলেও প্রত্যক্ষ কারণটি সবিশেষ উল্লেখযোগ্য। কয়েকদিন আগে বন্ধুর পর্বতমালা অভিযানের ফলে তিনি সামান্য সর্দি জ্বরে আক্রান্ত হন।
এবং তার ফলে মস্তিষ্কে প্রচুর পরিমাণ রক্ত সঞ্চালন ঘটে। সেই উপসর্গটি হ্রাস করতে ডাক্তার টেম্পলটন রক্তক্ষরণ পদ্ধতির আশ্রয় নেন এবং তার কপালে জোঁক বসানো হয়। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে। পরে দেখা যায় যে পাত্রের মধ্যে জোঁকগুলি রাখা হয়েছিল ভুলবশত তার ভিতর এমন কিছু বিষাক্ত জলজ কীট ছিল যা আশেপাশের পুকুরগুলিতে প্রায়ই দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি তার কপালের দক্ষিণ দিকস্থ ক্ষুদ্র ধমনীর উপর জেঁকে বসেছিল। সেই বিষাক্ত কীট দেখতে অনেকটা চিকিৎসা কার্যে ব্যবহৃত জোঁকের অনুরূপ বলেই এই ভুলটা ঘটেছিল এবং সেটাও ধরা পড়ল বড় বেশি দেরিতে। তখন আর কিছুই করার ছিল না। বিশেষ দ্রষ্টব্য, চার্লোটেসভিলের এই বিষাক্ত কীটকে চিকিৎসা কার্যে ব্যবহৃত জোঁক থেকে সহজেই আলাদা করে চিনতে পারা যায় তার কালো রং এবং সাপের মতো এঁকে বেঁকে চলার ভঙ্গি দেখে। পত্রিকার সম্পাদকের সঙ্গে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, নিহত লোকটির নাম বেল্ডো লেখা হয়েছে কেন? বললাম, এইভাবে নামের বানান লেখার কোনো বিশেষ যুক্তি নিশ্চয়ই আপনাদের আছে। আমি তো আগাগোড়াই জানি নামের শেষে একটা হসন্ত দিয়েই ওটা লিখতে হয়। তিনি বললেন, যুক্তি? না না, ওটা ছাপার ভুল মাত্র। জগৎশুদ্ধ সকলেই জানে বেল্ডো নাম লিখতে শেষে একটা ই বসাতেই হয়। এর অন্য কোনো রকম বানানের কথা আমি জীবনেও শুনিনি। সেখান থেকে বেরিয়ে আসতে আসতে আমি নিজের মনেই বললাম, তাহলে দেখা যাচ্ছে অন্তত একটা ক্ষেত্রে প্রকৃত সত্য উপন্যাস অপেক্ষাও বিস্ময়কর। কারণ ই ছাড়া বেল্ডো ওল্ডেব নামটাকেই উল্টো করে লেখা ছাড়া আর কি হতে পারে? আর এই ভদ্রলোকও বললেন যে এটা ছাপাখানারই ভুল। ধন্যবাদ।